একদম সরাসরি শুরু করা যাক। ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সব চুল্লি আর গলিত ধাতুর দৃশ্য, তাই না? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা একটি নির্দিষ্ট সোর্স মেটেরিয়ালের প্রতিটি প্রশ্নের উত্তর একদম খুঁটিনাটি ও বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। ফাউন্ড্রির ইতিহাস, এর বিবর্তন সবকিছুই থাকবে আজকের এই আলোচনায়। চলুন শুরু করি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল 4টি বিষয়। 1. ফাউন্ড্রি জিনিসটা আসলে কি? 2. পৃথিবীর সবচেয়ে প্রাচীন কাস্টিংয়ের ইতিহাস। 3. ধাতু গলানোর চুল্লি বা ফার্নেসের বিবর্তন। এবং 4. সরকারি ফাউন্ড্রি ও এই সম্পর্কিত প্রাচীন পাবলিকেশন বা প্রকাশনা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের মূল সোর্স ম্যাটেরিয়ালটি। এখানে ফাউন্ড্রি ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ধারণাগুলোর উপর 14টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যেহেতু মূল উদ্দেশ্য হল এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে ও বিস্তারিতভাবে বুঝে নেওয়া, তাই আমরা এই 14টি তথ্যের একদম গভীরে যাব। মেটাল ওয়ার্কিং বা ধাতব শিল্পের মূল ভিত্তিটা আসলে কোথায়, সেটাই আজ আমরা ডিকোড করব। তো প্রথমেই আসা যাক 1 নম্বর সেকশনে। ফাউন্ড্রি কি? চলুন এই কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। খুব সহজ ভাষায় বলতে গেলে ফাউন্ড্রি হল এমন একটা কারখানা বা জায়গা যেখানে কঠিন ধাতুকে প্রচণ্ড তাপ দিয়ে গলিয়ে একদম তরল করে ফেলা হয়। এরপর সেই ফুটন্ত গলিত ধাতুকে আগে থেকেই তৈরি করা নির্দিষ্ট আকারের ছাঁচ বা মোল্ডের ভেতর ঢালা হয়। ধাতু যখন ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বাঁধে তখন তা ওই ছাঁচের আকার ধারণ করে। এই পুরো প্রসেসটাকে বলা হয় মেটাল কাস্টিং, আর যে জায়গায় এই কাস্টিংয়ের কাজটা হয় সেটাই হলো ফাউন্ড্রি। সোর্স মেটেরিয়ালের প্রথম প্রশ্নের একদম সরাসরি উত্তর হলো এটি। এবার যাওয়া যাক 2 নম্বর সেকশনে, প্রাচীনতম ঢালাই বা কাস্টিংয়ের ইতিহাস। সময়টাকে একটু পিছিয়ে প্রাচীন যুগে নিয়ে যাওয়া যাক। সালটা 3300 খ্রিস্টপূর্বাব্দ, মানে আজ থেকে প্রায় 5000 বছরেরও বেশি সময় আগের কথা। ভাবলে অবাক হতে হয়, সেই সময়েই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঢালাইয়ের নিদর্শনটি তৈরি হয়েছিল। প্রাচীন মেসোপটেমিয়ায়, যা এখনকার ইরাক, সেখানে তৈরি হয়েছিল তামার একটি ব্যাং বা কপার ফ্রগ। এই একটা জিনিসই প্রমাণ করে দেয় যে মেটাল কাস্টিং কোনো আধুনিক কালের উদ্ভাবন নয়, বরং এটি মানব সভ্যতার একদম প্রাচীনতম প্রযুক্তিগুলোর একটি। এটি আমাদের সোর্স মেটেরিয়ালের 2 এবং 8 নম্বর প্রশ্নের বিস্তারিত উত্তর। 3 নম্বর সেকশন, চুল্লি বা ফার্নেসের বিবর্তন। প্রাচীন যুগ থেকে আধুনিক কারখানায় উত্তরণের পেছনের আসল হিরো কিন্তু এই ফার্নেসগুলোই। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, তাই না? এই যে যুগান্তকারী সব ফার্নেস, এগুলো বানালো কারা? কাদের হাত ধরে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা এলো? চলুন সে উত্তরটা খোঁজা যাক। এই চার্টটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে আমাদের 4 থেকে 7 এবং 10 থেকে 12 নম্বর প্রশ্নের উত্তর একদম পরিষ্কার হয়ে যাবে। ইতিহাসের দিকে তাকালে আমরা বেশ কয়েকজন জিনিয়াসের নাম পাই। যেমন ধরুন, ইংল্যান্ডের আব্রাহাম ডার্বি সর্বপ্রথম কোক কয়লা চালিত ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন। এরপর ফ্রান্সে অ্যান্টোয়েন ডি রিওমার নিয়ে এলেন কিউপোলা ফার্নেস। বেঞ্জামিন হান্সম্যানের কথা তো বলতেই হয়, তার ক্রুসিবল ফার্নেস ধাতুর বিশুদ্ধতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আবার পল হেরল্ড ইলেকট্রিক আর্ক ফার্নেস আবিষ্কার করে বিদ্যুতের সাহায্যে ধাতু গলানোর এক অভাবনীয় রাস্তা তৈরি করলেন। আর শুধু চুল্লিই নয়, অ্যান্টনি অ্যাখোরাট তার সেন্ট্রিফিউগাল কাস্টিংয়ের মাধ্যমে কাস্টিং পদ্ধতিতেও একটা বিপ্লব নিয়ে এলেন। হেনরি বেসিমারের বেসিমার কনভার্টার তো পুরো ইতিহাসই বদলে দেয়। আর সবশেষে 20 শতাব্দীতে এসে এই তালিকায় যুক্ত হল কোরলেস ইলেকট্রিক ইন্ডাকশন ফার্নেস। আজকের দিনের বিশাল সব আধুনিক মেটালার্জির মূল ভিত্তি কিন্তু এই মানুষগুলোর আবিষ্কারেই দাঁড়িয়ে আছে। 4 নম্বর এবং শেষ সেকশন, সরকারি ফাউন্ড্রি এবং এই শিল্প নিয়ে প্রাচীনকালের প্রকাশনা। 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া যাক। বিশ্বের সর্বপ্রথম সরকারি ফাউন্ড্রিটি কোথায় ছিল জানেন? এটি প্রতিষ্ঠিত হয়েছিল রাশিয়ার মস্কোতে। সরকারি এই প্রথম ফাউন্ড্রিটির নাম দেওয়া হয়েছিল ক্যানন শপ। নামটা শুনলে আসলে বোঝা যায় এটি মূলত সামরিক উদ্দেশ্যে ভারী অস্ত্র বা কামান তৈরির জন্যই ব্যবহৃত হতো। এবার একটু এই শিল্পের সাহিত্যের দিকের টাইমলাইনটা দেখা যাক। কিভাবে এই জ্ঞানগুলো মানুষের মাঝে ছড়ালো। 9 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানেই। দ্বাদশ শতাব্দীতে জার্মান বিজ্ঞানী থিওফিলাস প্রেসবাইটা অন ডাইভার্স আর্টস নামে একটি অসাধারণ গ্রন্থ রচনা করেন। সেখানেই সর্বপ্রথম ঢালাই পদ্ধতি এবং এর প্রযুক্তিগত দিকগুলো লিখে রাখা হয়।
এরপর 1540 সালে মুদ্রিত হল ডে লা পিরোটেকনিয়া। 10টি অংশে বিভক্ত এই অমূল্য ম্যানুয়ালটিতে ফাউন্ড্রি, স্মেল্টিং বা ধাতু নিষ্কাশন এবং অ্যালকেমি নিয়ে একদম বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আমাদের শেষ প্রশ্ন মানে 14 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এই বিশ্লেষণটা শেষ করব। 1540 সালের সেই যুগান্তকারী ম্যানুয়াল ডে লা পিরোটেকনিয়া রচনা করেছিলেন ইটালির বিখ্যাত মেটালার্জিস্ট বানোচ্চিও বিরিঙ্গুচিও। আর এই অভাবনীয় কাজটির জন্যই তাকে বলা হয় ফাদার অব দ্য ফাউন্ড্রি ইন্ডাস্ট্রি বা ফাউন্ড্রি শিল্পের জনক। ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয় যে একজন ইটালীয় বিজ্ঞানীর লেখা ম্যানুয়াল কিভাবে জ্ঞান ছড়িয়ে দিয়ে আজকের এই বিশাল আধুনিক শিল্পকে রূপ দিয়েছে। আচ্ছা, ভেবে দেখুন তো, প্রাচীনকালের এই লিখিত ম্যানুয়ালগুলো বা ওই ছোট তামার ব্যাঙের মতো আবিষ্কারগুলো যদি না থাকত, তাহলে কি আজকের দিনের এই আকাশচুম্বী আধুনিক মেটাল স্ট্রাকচারগুলো তৈরি করা আদৌ সম্ভব হতো? এই প্রশ্নটিই আজকের মতো ভাবনার খোরাক হিসাবে রেখে যাচ্ছি।